শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। ভারতের মহারাষ্ট্রের এক নাম না জানা গ্রাম জয়গাঁও। এখানে আকাশ আর মাটির মাঝে জীবনযুদ্ধে টিকে থাকা যেন এক কঠিন সমীকরণ। এই মাটির রং যেমন ধূসর, এখানকার মানুষের জীবনও ঠিক তেমনই বর্ণহীন। সভ্যতা আর আধুনিকতার আলো এই গ্রামের সীমান্ত পেরিয়ে খুব কমই ঢুকেছে। এখানে বেঁচে থাকা মানেই কঠিন পরিশ্রমের এক নিরবিচ্ছিন্ন কাহিনী। এখানকার প্রতিটি মানুষ ভোরের আলো ফোটার অনেক আগেই উঠে পড়ে, কেবল পেটের টানে। তারা জানে এই রুক্ষ মাটি সহজে কিছু দেয় না। এই গ্রামের প্রায় সবাই দিনমজুর। অন্যের জমিতে মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায়। বিনিময়ে যা জোটে তাতে একবেলার পেট ভরাতে পারলেই তারা খুশি। ভবিষ্যতের জন্য কোনো স্বপ্ন দেখার সাহস তারা পায় না। স্বপ্ন দেখতে হলে টাকা লাগে, আর টাকা এখানকার মানুষ দেখতে পায় কেবল অনেক দূরে, সেই বড় শহরগুলোতে। তাদের কাছে জীবন মানে এক অন্তহীন চক্র, পেটে খিদে, হাতে কাজ। এই সংগ্রামশীল গ্রামেরই একজন গীতা কারে। তার সংসার বলতে বছর ৬৫ বয়সের, শরীর ভেঙে যাওয়া তার স্বামী শেখর কারে। দুজনের জীবন যেন এক সুতোয় গাঁথা। যৌবন থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত তারা একসঙ্গে মাটি চষেছেন, রোদ বৃষ্টি উপেক্ষা করে দিন কাটিয়েছেন। জীবনের সবটুকু সঞ্চয় খরচ হয়েছে ৩ মেয়ের বিয়েতে। এখন তারা কেবল দুজন। নিজেদের দুমুঠো ভাতের সংস্থান করতেই সারা দিন মাঠে কাজ করেন ওনারা দুজন মিলে। ওদের পরিচয় কেবল স্বামী স্ত্রী নয়, তারা একে অপরের কঠিন সময়ের সঙ্গী, একে অপরের শেষ সম্বল। দিনের শেষে ক্লান্ত গীতা বলে ওঠে, হ্যাঁ, কি গো শেখর বাবু, আজ রোদ্দুরটা যেন একটু বেশি তেতেছে। কোমরে আর জোর পাচ্ছি না। সকাল থেকে এক টানা কাজ করছি। এবার এবার মনে হচ্ছে সত্যি সত্যি বয়স হচ্ছে। সত্যি সত্যিই হয়তো বয়স হচ্ছে। শেখরের কণ্ঠেও সহানুভূতির সুর। আর বলো না গীতা, এই বয়সেও আমাদের কপালে এত খাটুনি। ভাগ্যিস মেয়েরা নিজেদের মতো সংসার পেয়েছে, তাদের চিন্তাটা অন্তত কমেছে। আমাদের আর কি, যতক্ষণ হাত পা চলে চলুক। তুমি বসো দেখি, এই গাছের নিচে একটু ছায়া আছে, দুদণ্ড জিরিয়ে নাও। প্রচণ্ড গলদঘর্ম অবস্থায় একটা ছোট্ট মাটির পাত্র থেকে জল গড়িয়ে খেল গীতা। খানিক তেষ্টা নিবারণ হলো বটে। তারপর সামান্য তৃপ্তি ভরে গীতা বলল, আহ, জিরোবো জিরোবো কি করে? আজ একটু বেশি কাজ সারতে পারলে সন্ধ্যায় মালিক 2 টাকা বেশি দেবে। কালকের বাজারটা যে খালি পড়ে আছে গো। তুমি তো জানো হাঁটুতে বাতটা বেড়েছে। তবুও এই কাজটুকু না করলে তো। আজকাল আবার মুদির দোকান থেকেও ধারে জিনিস দিতে চায় না, বলে
আগের পাওনা গন্ডা না মেটালে নতুন করে ধারে জিনিস দেবে না। মুদি দোকানি, সে তো রোজই একই কথা বলে, আজ না কাল দেব। এইভাবেই তো জীবনটা কেটে গেল। মাথার ওপর না আছে নিজস্ব ছাদ, না আছে ভবিষ্যতের কোনো ভরসা, শুধু পরিশ্রম আর পরিশ্রম। 3 মেয়েকে পার করলাম, অথচ নিজেদের জন্য 1 টাকাও জমলো না। তাদের কথোপকথন ছিল তাদের প্রতিদিনের জীবনের প্রতিচ্ছবি। সেখানে বড় কোনো চাহিদা ছিল না, ছিল শুধু দিনটা কোনো মতে পার করার প্রার্থনা। এই সামান্য দিন যাপনেই তারা সুখ খুঁজে নিত, কিন্তু তারা জানত না নিয়তি তাদের জন্য এক ভয়ঙ্কর পরীক্ষা সাজিয়ে রেখেছেন। যে জীবনে এতটুকু সঞ্চয় ছিল না, সেই জীবনে হঠাৎই নেমে আসবে এক চরম বিপর্যয়, যা গীতাকে দাঁড় করিয়ে দেবে এক কঠিন পথের মুখে। সেই পথের শেষেই হয়তো লুকিয়ে আছে শেখরের জীবন আর তাদের ভালোবাসার শেষ পরীক্ষা। দিনের কাজ শেষে সেদিন যখন শেখর কারে বাড়ি ফিরলেন, তখন তার চোখে মুখের সেই চিরচেনা ক্লান্তি ছাপিয়ে ছিল এক অজানা যন্ত্রণা। মাঠে কাজ করার সময় হঠাৎই তার শরীর বিদ্রোহ করে ওঠে। তীব্র জ্বরের সঙ্গে তলপেটে অসহ্য ব্যথা। গীতা প্রথমটায় ভাবলেন অতিরিক্ত পরিশ্রমের ফল বোধহয়, কিন্তু যখন শেখর যন্ত্রণায় কোকিয়ে উঠলেন, গীতা বুঝলেন এ সামান্য জ্বর নয়, এ যেন জীবনেরই এক কঠিন বার্তা। একটুও দেরি না করে গ্রাম থেকে এক প্রতিবেশীর সাইকেলে চাপিয়ে গীতা দ্রুত শেখরকে নিয়ে গেলেন কাছের সরকারি স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে ডাক্তার বলতে একজন জুনিয়র ডক্টরই ভরসা। তিনি প্রাথমিক পরীক্ষা করলেন, তারপর চিন্তিত মুখে বললেন, দেখুন, অবস্থা ভালো লাগছে না, সংক্রমণ বেশ গুরুতর। সামান্য ওষুধ দিয়ে এখানে আর সময় নষ্ট করবেন না। আমি একটা রেফার স্লিপ লিখে দিচ্ছি। বারামতির বড় হাসপাতালটায় নিয়ে যান, ওখানে এমআরআই স্ক্যান আর অন্যান্য উন্নত চিকিৎসার ব্যবস্থা আছে। একটু তাড়াতাড়ি করুন। কিন্তু কিন্তু ডাক্তারবাবু, কত খরচ লাগবে? আমাদের তো সেরকম। খরচের কথা এখন আর তো ভাবলে চলবে না গীতামা। জীবন বাঁচানোটা আগেই জরুরি। তবে হ্যাঁ, সব পরীক্ষা আর চিকিৎসা ন্যূনতম 5,000 টাকা তো হাতেই রাখাই দরকার। এর কমে হবে বলে তো মনে হয় না। 5,000 টাকা! অঙ্কটা যেন গীতার মাথায় কোনো পাহাড়ের মতো চেপে বসল। যে মানুষ সারা জীবন একসঙ্গে 500টা টাকাও দেখেননি, তার জন্য 5,000 টাকা মানে এক দুঃসাধ্য স্বপ্ন। সে রাতে স্বামীর হাত ধরে বারামতির সরকারি হাসপাতালে ভর্তি করলেন গীতা। এরপর স্বামীর কাছে বিদায় নিয়ে গীতা ফিরে এলেন তাদের শূন্য বাড়িতে। উদ্দেশ্য একটাই, টাকাটুকু জোগাড় করা। যে ঘর এতদিন তাদের কাছে আশ্রয় ছিল, সেই ঘরই আজ তাদের দারিদ্র্যের সাক্ষী। গীতা ঘরের প্রতিটি কোণ তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন। বিছানার তলা থেকে পুরনো মুড়ির টিন, চাল রাখবার ডিব্বা, মাটির ভাঁড়, সব কিছুর মধ্যেই সামান্য যদি কিছু মেলে। এ কি? হে ভগবান, এ তো কিছুই নেই। এ তো শুধু কয়েকটা খুচরো পয়সা। সব মিলিয়েও তো 200 টাকার বেশি না, 200 টাকাও হবে না। 5,000! কি হবে? কি করব এখন আমি? হ্যাঁ, কি করি? মুহূর্তের মধ্যে গীতার সমস্ত আশা
চূর্ণ হয়ে গেল। সারা জীবনের হাড় ভাঙা পরিশ্রমের ফল এই কটা খুচরো পয়সা। এমনকি তিনি ৫০ টাকাও জোগাড় করতে পারলেন না। এই চরম অসহায়তায় পরের দিন সকালে তিনি চলে এলেন হাসপাতালে। কথা বললেন প্রফেশনাল ডাক্তার সুব্রতর সঙ্গে। দেখুন গীতা দেবী, আপনাদের কেসটা আমি দেখছি। আসলে সংক্রমণটা দ্রুত ছড়াচ্ছে। শেখরবাবুর অবস্থা স্থিতিশীল রাখতে পারছি বটে, কিন্তু সঠিক কারণটা জানতে কিছু টেস্ট করতে হবে। ওই যেমন ধরুন এমআরআই, স্ক্যান, এইসব আর কি। এসবের জন্য নয় করে প্রায় ১,৫০০ টাকা তো লাগবেই। সরকারি হাসপাতালেও এই টেস্টগুলোর ন্যূনতম এইটুকু খরচ লাগেই। ডাক্তারবাবুর উল্টো দিকের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন গীতা। হাত জোর করে অনুনয় বিনয় করতে থাকলেন, কিন্তু ডাক্তারবাবু অপারগ। তিনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করেই উত্তর দিলেন, আমি দুঃখিত মা, আমি চাইলেও এর থেকে বেশি কিছুই করতে পারবো না। আসলে উন্নত চিকিৎসার জন্য দামি ওষুধ যা বাজারে বাইরে থেকে কিনতে অনেকটা খরচ হবে। আমার পক্ষে তো আর গভর্নমেন্ট হসপিটালে এভাবে বিনা খরচে এত বড় চিকিৎসা চালানো সম্ভব নয় মা। টাকা ছাড়া আমি তো কালকের টেস্টগুলো শুরু করাতে পারবো না। ডাক্তারের স্পষ্ট কথাগুলো গীতার হৃদয় ভেঙে টুকরো টুকরো করে দিল। কিন্তু ভেঙে পড়লেন না তিনি। তার স্বামীর জীবন আজ এক সুতোয় ঝুলছে, আর সেই সুতো ধরে রাখতে হবে তাকেই। গীতা প্রবেশ করলেন শেখরের কেবিনে। শেখরের চোখ দুটো ভয়ে আর উৎকণ্ঠায় ভরা। গীতা, কিছু হলো? টাকা টাকা কি পাওয়া গেল? ওরা কি আমার চিকিৎসাটা করতে পারবে বললো? আরে আরে বাবা, তুমি তুমি একদম চিন্তা করবে না গো শেখর। আমি আছি তো, টাকা আমি ঠিক জোগাড় করবই। ডাক্তারবাবু শুধু ওই পরীক্ষার জন্য একটু সময় চেয়েছেন। তুমি এখন ওসব ভেবো না, শুধু শুধু বিশ্রাম নাও ভালো করে, বুঝলে? চোখটা বন্ধ করো তো, বন্ধ করো। আর মনে রেখো, আমি তোমাকে সুস্থ করে বাড়িতে নিয়ে যাবই। তুমি সত্যি পারবে? এতগুলো টাকা তুমি তুমি কোথা থেকে জোগাড় করবে গীতা? পারতে তো আমাকে হবেই শেখর। তুমি তো আমার ভরসা, তুমি তো আমার জীবন, বলো। আমি আছি, আমি আছি। ঈশ্বর আমাদের পথ দেখাবেন, দেখো। তুমি শুধু নিজের উপর বিশ্বাসটা রেখো। আমি আসছি, হ্যাঁ। বাইরের একটা কাজ সেরে আসি। গীতা হাসপাতালের ঘর থেকে বেরিয়ে এলেন বটে, কিন্তু কোথায় গেলে সেই ৫,০০০ টাকা পাওয়া সম্ভব, সে উত্তর সত্যি সেদিন তার জানা ছিল না। পৃথিবী যেন তার কাছে এক বিশাল অন্ধকার পথ, আর গীতা সেই পথে একা। শুধু স্বামীর প্রতি ভালোবাসার আলোটুকু সম্বল করে হাঁটতে শুরু করলেন। ভারাক্রান্ত হৃদয়ে তিনি হাসপাতালের বাইরে এলেন, না খেয়ে না ঘুমিয়ে। ক্ষুধা আর উদ্বেগ নিয়ে তিনি শেষবারের মতো ডাকলেন ঈশ্বরকে। গীতা হাসপাতালের গেট পেরিয়ে বেরিয়ে এলেন। তার শরীর দুর্বল, কিন্তু মন তার থেকেও বেশি ভারাক্রান্ত। হাতে মাত্র ২০০ টাকা। তার স্বামীর জীবনের দাম ৫,০০০। কোন পথে গেলে এই অসম্ভবকে সম্ভব করা সম্ভব, আর কোন দিশায় গেলে সেই প্রয়োজনীয় টাকাটা পাওয়া যায়, জানা নেই ওর। না খেয়ে না ঘুমিয়ে তার শরীর ভেঙে আসছিল। কাছেই একটা রাস্তার খাবারের দোকানে তিনি থামলেন। অন্তত দিনের প্রথম খাবারটুকু পেটে যাওয়া দরকার। দুটো সিঙাড়া কিনলেন।
বিক্রেতা একটি পুরনো হলুদ হয়ে যাওয়া খবরের কাগজের টুকরোতে মুড়ে সিঙারাগুলো তার হাতে দিলেন। গীতা সিঙারায় কামড় দিতে গিয়েই চোখ গেল কাগজটার উপর। এ কি দেখছি আমি? বারামতি ম্যারাথন এবং তার পুরস্কারের অর্থ 5,000। 5,000 টাকা, ঠিক 5,000 টাকা। আমার শেখরকে বাঁচানোর জন্য ঠিক যতটা দরকার, হ্যাঁ এটাই তো দরকার। হতাশার মেঘ কেটে গিয়ে এক ঝলক বিদ্যুৎ চমকালো গীতার চোখে। এই 5,000 টাকা তাঁর কাছে শুধু একটা পুরস্কারের অঙ্ক নয়, এটা ছিল শেখরের জীবন বাঁচানোর শেষ সম্বল। এই তো এটাই সেই পথ, যে পথ ঈশ্বর দেখালেন আমাকে। আমার বয়স হয়েছে তো কি হয়েছে, সারা জীবন তো ওই মাঠে মাঠে খেটে মরলাম। এইবার একবার আমার শেখরের জন্য দৌড়বো। এই টাকা আমার চাই, আমাকে পারতেই হবে। আর এক মুহূর্তও দেরি করলেন না গীতা। তিনি সিঙারাটা সেখানে রেখে ছেঁড়া শাড়ি আর খালি পায়ে ম্যারাথনের আয়োজকদের অফিসের দিকে দৌড় লাগালেন। 65 বছর বয়সী এই নারীর চোখে তখন ছিল এক স্বামীর প্রতি গভীর ভালোবাসার নতুন সংকল্প। পরদিন সকালে বারামতি ম্যারাথন শুরুর দৃশ্যটা ছিল চরম বৈপরীত্যের প্রতিচ্ছবি। একদিকে স্পোর্টস শু, ট্র্যাক প্যান্ট আর অত্যাধুনিক পোশাকে সজ্জিত তরুণ দৌড়বিদদের দল, যাদের চোখে জয় করার স্বপ্ন। আর তাদের পাশে ছেঁড়া শাড়ি আর খালি পায়ে দাঁড়িয়ে আছেন 65 বছরের গীতা কারে। আয়োজকরা প্রথমে কৌতুক করে অনুমতি দিয়েছিলেন। তারা জানতেন না এই বৃদ্ধার চোখে কিসের আগুন জ্বলছে। বন্দুকের শব্দ হলো, ম্যারাথন শুরুও হলো। অন্যান্য দৌড়বিদরা নিমেষে এগিয়ে গেলেন, কিন্তু গীতা এক মুহূর্তও নষ্ট করলেন না। তিনি শাড়িটাকে গোড়ালির উপর গুটিয়ে নিলেন আর তারপর দৌড়লেন। তিনি দৌড়লেন পাগলের মতো। তার লক্ষ্য শুধু একটাই, প্রথম স্থান আর সেই 5,000 টাকা। শেখর, আমি আসছি। আমার শেখরের জন্য এইটুকু করা আমার দায়িত্ব। এইটুকু দৌড় আমার সারা জীবনের পরিশ্রমের কাছে কিছুই না। নুড়ি পাথর পায়ে বিঁধছে, মৃদুক রক্ত ঝরছে, ঝরুক। এই যন্ত্রণা সেই যন্ত্রণার চেয়ে অনেক কম। এই যন্ত্রণা, যে যন্ত্রণা নিয়ে আমার স্বামী হাসপাতালে শুয়ে আছে। 5,000 আমার দরকার। 5,000 থামলে চলবে না, থামলে কিছুতেই চলবে না। পথের পাশে দাঁড়িয়ে থাকা দর্শকরা অবাক, তারা বিস্মিত, তারা কোলাহল মুখর। জনতার জয়ধ্বনি ও উৎসাহমূলক চিৎকারে স্টেডিয়ামের বাইরে কান পাতা দায়। পথের পাশে দাঁড়িয়ে থাকা দর্শকরা এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। একজন বৃদ্ধা তার জীবনের এমন একটা প্রান্তে দাঁড়িয়ে মরিয়া হয়ে দৌড়চ্ছেন। জনতা জয়ধ্বনি দিয়ে তাকে উৎসাহ দিতে লাগলো। গীতা 16 বছরের তরুণীর মতো ছুটছিলেন। তার দৌড় শুধু শরীরের ছিল না, ছিল সংকল্পের, ছিল ভালোবাসা। সকলকে অবাক করে দিয়ে এই 65 বছরের বৃদ্ধা 62 মিনিটে ছেঁড়া শাড়ি আর খালি পায়ে
সমস্ত আধুনিক প্রতিযোগীকে পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করলেন। মাইকে ঘোষণা, দর্শকদের তীব্র করতালি আর গীতা মা জয়ধ্বনি। গীতাকারের এই জয় শুধুমাত্র একটি ম্যারাথন জয় ছিল না, এটি ছিল ভালোবাসার কাছে ভাগ্যের পরাজয়। এটি ছিল ভারতের অজস্র অদম্য মায়ের সংকল্পের প্রতিচ্ছবি। জয় হলো। সেই 5,000 টাকা পুরস্কারের অর্থ গীতার হাতে তুলে দেওয়া হলো। গীতা এক মুহূর্ত নষ্ট না করে সেই পুরস্কারের টাকা নিয়ে সোজা ফিরলেন হাসপাতালে। তিনি সরাসরি গেলেন ডাক্তার সুব্রতর কাছে। এখন গীতার কোমর থেকে পা পর্যন্ত প্রচণ্ড যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, পায়ের পাতা থেকে রক্ত ঝরছে। তবু সব কিছুকে উপেক্ষা করে সে এসে বসেছে ডাক্তারবাবুর চেয়ারের উল্টো দিকে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, এই নিন 5,000 টাকা। আপনি বলেছিলেন টাকা ছাড়া পরীক্ষা হবে না। এখন আর দেরি নয়, আমার স্বামীর চিকিৎসা শুরু করুন, এক্ষুনি শুরু করুন। আচ্ছা গীতা দেবী, আপনি টাকাটা জোগাড় করতে পেরেছেন তাহলে? তা আপনার তো অসুবিধে বলছিলেন, কিভাবে পেলেন এত টাকা? সেসব শুনতে হবে না ডাক্তারবাবু, আমি দৌড়িয়েছি, দৌড় প্রতিযোগিতায় জিতেছি। আমার স্বামী এখন সুস্থ হবেন তো? নিশ্চয়ই গীতা দেবী, আপনার মতো মায়ের আশীর্বাদ থাকলে সব সম্ভব। চিন্তা করবেন না, আমরা শেখর বাবুর চিকিৎসা শুরু করছি। আপনার ভালোবাসা সত্যি অদম্য। গীতা হাসলেন। সেই হাসিতে ছিল স্বামীর জীবনের স্বস্তি আর মায়ের জেদ। তিনি জিততে পেরেছেন, শেখর সুস্থ হবেন। জীবনের কঠিন পথে ভালোবাসার জয় হলো। চিকিৎসা শুরু হয়েছিল। গীতার অদম্য ভালোবাসার জেরেই যেন শেখর দ্রুত সুস্থ হতে লাগলেন। কয়েকদিন পর শেখর যখন পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফেরার জন্য প্রস্তুত, তখন কেবিনের এক কোণে বসে গীতার সঙ্গে আলাপচারিতায় মগ্ন তিনি। গীতা, আমি কোনোদিন ভুলবো না তুমি আমার জন্য খালি পায়ে অত বড় দৌড়টা দৌড়েছিলে। এই বয়সে আমি তো ভাবতেই পারছি না। ছি, এমন কথা বলে না। তুমি শুধু আমার স্বামী নও গো, তুমি আমার জীবন। আর জীবন বাঁচানোর জন্য তো একটু দৌড়তেই হয় বলো। বয়স দিয়ে কি হয়, যতক্ষণ মনের জোর আছে মানুষ সব করতে পারে, বুঝলে? 5,000 টাকার দৌড়টা তুমি শুধু জিতলে না গীতা, তুমি আমার জীবনের হারানো বিশ্বাসটা ফিরিয়ে এনে দিলে। এখন মনে হচ্ছে আমাদের শেষ জীবনটা আবার নতুন করে শুরু হলো। গীতার সেই জয় শুধু শেখরের জীবনই বাঁচায়নি, তা হয়ে উঠেছিল গোটা দেশের কাছে অনুপ্রেরণা। ভালোবাসার শক্তির কাছে বয়স, দারিদ্রতা আর কঠিন পরিস্থিতি সব কিছুই হার মানতে বাধ্য। গীতাকারের সেই ম্যারাথন দৌড় প্রমাণ করে দিয়েছিল, জেদ থাকলে আর ভালোবাসা থাকলে মানুষ তার জীবনের কঠিনতম ম্যারাথনও জিততে পারে। এই ছিল আজকের সত্য ঘটনা অবলম্বনে অনুপ্রেরণামূলক গল্প লক্ষ্যভেদ। মহারাষ্ট্রের এক দরিদ্র দিনমজুর লতা ভগবান কারে এবং তার স্বামী শেখর, যিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তার টাকা প্রয়োজন হয়, যা তাদের সাধ্যের বাইরে ছিল। চারিদিকে টাকা জোগাড় করতে ব্যর্থ হয়ে তিনি যখন নিরাশ, তখন খবরের কাগজে বিজ্ঞাপন দেখে বারামতি ম্যারাথনের পুরস্কারের অঙ্ক দেখেন, যার টাকার অঙ্ক ছিল 5,000। 65 বছর বয়সে, ছেঁড়া শাড়ি আর খালি পায়ে, স্বামীর জীবন বাঁচানোর একমাত্র লক্ষ্য নিয়ে তিনি ম্যারাথনে অংশ নেন। অবিশ্বাস্যভাবে সমস্ত তরুণ তরুণী প্রতিযোগীকে হারিয়ে তিনিই প্রথম হন এবং পুরস্কারের অর্থ জিতে
স্বামীর প্রাণও বাঁচান। তার এই ঘটনা ভালোবাসার কাছে ভাগ্যের পরিচয় হিসেবে চিরস্মরণীয়। যদি আজকের গল্পটা অর্থাৎ লক্ষ্যভেদ আপনাদের ভালো লেগে থাকে, আর যদি এমনই অনেক সত্য ঘটনা অবলম্বনে অনুপ্রেরণামূলক গল্প শুনতে চান, তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে সে কথা জানাতে ভুলবেন না। আর সঙ্গে যদি আপনি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হন, তাহলে অনুরোধ রাখব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা কিন্তু প্রেস করে দিতে হবে। যাই হোক, আজকের এই সত্যি ঘটনা অবলম্বনে লক্ষ্যভেদ গল্পটা লিখেছিলাম আমি, আপনাদের বন্ধু প্রীতম, এবং এতক্ষণে আপনারা বুঝেই গেছেন এই গল্পের পাঠকও ছিলাম আমি। আমার সঙ্গে আজকে অন্যান্য চরিত্রে অন্তরা তো ছিলই, সঙ্গে ছিল মিনহাজুল এবং অনিন্দিতা। চলুন এবার তাহলে সেই সমস্ত নামগুলো ঘোষণা করে ফেলি যারা গত পর্বে প্রথম 10 জন সঠিক উত্তরদাতার মধ্যে ছিলেন। ঝর্ণা খাতুন, সুপর্ণা পাত্র, স্নেহা দাস, মোহিনী ভট্টাচার্য, তনুশ্রী দাস, অপর্ণা সামন্ত, সাগর ভৌমিক, সীমা গিরি, সৃজা মুখার্জি, অরুণিমা সেন, ঈশানী ঘোষ, রচনা সামন্ত, মাম্পি মণ্ডল সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন হল, সরকারি হাসপাতালে যে পুরুষ ডাক্তারবাবু গীতা দেবী এবং শেখরের কেসটা দেখাশোনা করছিলেন, তার নাম কি? ডাক্তারবাবুর নাম যদি আপনাদের জানা থাকে, যদি মন দিয়ে গল্পটা শোনা হয়ে থাকে, তাহলে চটপট মোবাইল ফোনটা নিন আর কমেন্ট করুন সঠিক উত্তর শুধুমাত্র কমেন্ট বক্সে। কথা দিচ্ছি, আগামী পর্বে প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। আজ তবে আসি। কথা হচ্ছে আগামী শুক্রবার রাত্রি ঠিক 8টায় ভালোবাসার মরশুমে, আর তারপর আবার আগামী শনিবার রাত্রি ঠিক 9:30টায় ভূত চর্চায় অন্তরার লেখা রহস্য রোমাঞ্চ ভরা গল্প নিয়ে হাজির থাকবে ও। তাহলে আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সকলে। ভূত চর্চার পাশাপাশি ভালোবাসার মরশুমকে সঙ্গে রাখবেন।